ওয়েলকাম টু চ্যানেল জিওগ্রাফিকা। আমি কৃষ্ণরুদ্র চলে এসেছি তোমাদের আরও একটি ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং টপিকের সাথে। সেটি হচ্ছে আর্থকোয়েক বা ভূমিকম্প। এই চ্যাপ্টারটি শুরু করার আগে আমাদের জানতে হবে আর্থকোয়েকের যে বিষয়টি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আমরা কিন্তু মোরালের সবাই জানি যে আর্থকোয়েক কেন হয়। বিভিন্ন জায়গায় হয়, পার্বত্য অঞ্চলে হয়, বা আমাদের এখানেও মাঝে মধ্যে আমরা বুঝতে পারি যে আর্থকোয়েক বা ভূমিকম্প হচ্ছে। কারণগুলো সম্পর্কে কিন্তু অবগত, কিন্তু এক্স্যাক্ট কিন্তু আমরা ফিগার আউট করতে পারি না এই আর্থকোয়েকের ফল মানে প্রভাবে, মানে আর্থকোয়েকটা ঠিক কি কায়দায় হয় বা কিভাবে হয়। ঠিক আছে, এবার এর জন্য কোন কোন বিষয়গুলো দায়ী। আর্থকোয়েক মানে আমরা শুধুমাত্র এটি জানি যে আর্থকোয়েক মানে একটা ভূমিকম্প, মানে ভূমি কেঁপে ওঠে, এরকম একটা বিষয়। কিন্তু আর্থকোয়েকের মধ্যে যে ফ্যাক্টরগুলো কাজ করে, যার প্রভাবে এই যে আমাদের এখানে ভূপৃষ্ঠ আন্দোলিত হয়, এর পেছনে যে বিষয়গুলো জড়িত আছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তাহলে আজকে আমাদের যে বিষয়টা আমরা শুরু করব সেটা হচ্ছে আর্থকোয়েক। আবার আর্থকোয়েকটাকে জানার আগে আমাদের জানতে হবে যে আর্থকোয়েকটা কি, বিষয়টাকে কি। যে কোনো জিনিসের দেখো, আমাদের যে কোনো একটা পদার্থ যদি আমরা মনে করি, এই পদার্থগুলোর মধ্যে কিন্তু শক্তি কিন্তু আবদ্ধ অবস্থায় থাকে। অর্থাৎ যে কোনো পদার্থকে আমি যদি ধরে নিই, সেই পদার্থ কিন্তু শক্তিটা কিন্তু কি অবস্থা থাকে, পদার্থের মধ্যে শক্তি কিন্তু থাকে আবদ্ধ অবস্থায়। এবার দেখো, এই আবদ্ধ অবস্থায় থাকা যে শক্তি, সেই শক্তিকে বলা হচ্ছে স্থিতিশক্তি। এবার যখন কোনো একটি জায়গার থেকে শক্তির মুক্তি ঘটে, আমাকে কিন্তু এটা বুঝতে হবে যে কোনো একটি জায়গার থেকে যখন শক্তির মুক্তি ঘটছে, মানে আমি মনে করলাম যে একটা সাবস্ট্যান্স বা একটা পদার্থ রয়েছে, একটা পদার্থ রয়েছে, এর মধ্যে এটা কিন্তু একটা, যেমন আমি মনে করি একটা বেলুন রয়েছে, বেলুনের মধ্যে যখন আমি হাওয়া ভরে দিচ্ছি, তাহলে বেলুনটার ভিতরে অনেকটা হাওয়া আছে। যদি অতিরিক্ত হাওয়া ভরে, তখন কি বেলুনটা কিন্তু বাস্ট হয়ে যাবে। তাহলে বেলুনটা যতক্ষণ পর্যন্ত হাওয়া ভর্তি অবস্থায় ছিল, বাস্ট হওয়ার আগে পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো তার মধ্যে যে শক্তিটা অ্যাটেন্ডেন্স আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। কিন্তু যেই মুহূর্তে বেলুনটা কিন্তু বাস্ট হলো, যেই মুহূর্তে বেলুনটা বাস্ট হলো, দেখো আমরা এখানে কিন্তু নতুন একটা শক্তি পেলাম, সেটা হচ্ছে শব্দ শক্তি। শব্দ শক্তি, ঠিক আছে, একটা কিন্তু প্রভাব পেলাম। একই রকম ভাবে যখন কোনো জায়গায় একটা যখন বোমা বিস্ফোরণ হয়, সেখানেও কিন্তু সেই একই রকম হবে, যখন আমার শব্দ শক্তি হিসাবে কিন্তু শক্তি পায়। অর্থাৎ যে কোনো জায়গাতে যে সমস্ত পার্টিকেলস গুলো কোনো একটা জায়গায় থাকছে বা কোনো কণাগুলো থাকছে, যখন একত্রিত অবস্থায় থাকছে কোনো কারণে, সেটা ভূমিকম্পের ক্ষেত্রে আমরা এটা খুব ইজিলি বুঝতে পারি যে কোনটা জায়গায় শিলার স্খলন হলো, বা অগ্নুৎপাত হলো, বা সুনামি হলো, বা পাত সঞ্চারণ হলো। অর্থাৎ কোনো একটি জায়গার যখন কোনো শিলাখণ্ডের মধ্যে যখন ফাটল তৈরি হয়, সেখান থেকে কি হয়, শিলাখণ্ডের মধ্যে অবস্থিত প্রত্যেকটা কণা কি এক জায়গায় একত্রিত অবস্থায় থাকে। একটা সময় পরে কোনো একটা কারণে যদি এখান থেকে শিলাস্তরের মধ্যে ফাটল দেখা যায়, অর্থাৎ এর মধ্যে আবদ্ধ শক্তির মুক্তি ঘটে, আবদ্ধ শক্তির মুক্তি ঘটে। এবং মুক্তিটা কি আকারে ঘটছে, মুক্তিটা ঘটছে হচ্ছে তরঙ্গের আকারে। কি আকারে ঘটছে, তরঙ্গের আকারে। শক্তির মুক্তি হচ্ছে কি আকারে, তরঙ্গের আকারে। এবং তরঙ্গের কাজ কি, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়ে যাওয়া। এর ফলেই কিন্তু আমরা এই শক্তির মুক্তির ফলে উৎপন্ন তরঙ্গের যে প্রভাব, সেই প্রভাবটাকে কিন্তু আমরা আর্থকোয়েক বা ভূমিকম্প হিসাবে দেখতে পারি। আগে কিন্তু আমাদের বুঝতে হবে, ভূমিকম্প মানে কিন্তু শুধু পৃথিবীর কম্পন নয়, এটি একটি কোনো একটা জায়গায় আবদ্ধ শক্তির কোনো কারণে মুক্তি। সেই মুক্তিটা কি আকারে হচ্ছে, তরঙ্গের আকারে। তাহলে এইখানে কোন টার্মটা বেশি জরুরি, এখানে দরকার হচ্ছে আমাদের তরঙ্গের। ভূমিকম্প কি কারণে হলো, ইম্পর্টেন্টের থেকে বিষয় হচ্ছে ভূমিকম্পর মধ্যে যে ভূমিকম্পটা যে বিস্তার লাভ করছে, সেই বিস্তার লাভ করার পেছনে কারণটা কি আছে, তরঙ্গ, হচ্ছে তরঙ্গ। তাহলে ভূমিকম্প হচ্ছে শক্তির মুক্তি, যেটা তরঙ্গের আকারে হচ্ছে, এবং আমাদের পৃথিবী পৃষ্ঠে কিন্তু আমরা ভূমিকম্পকে অনুভব করতে পারছি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ভূমিকম্প তো নয় হলো, তরঙ্গও নয় হলো, তাহলে এই তরঙ্গটাকে আবার কিভাবে আমি আইডেন্টিফাই করবো যে এটা কোন তরঙ্গ, বা এটা কোন তরঙ্গের প্রভাবে অ্যাকচুয়ালি হচ্ছে, বা কোন কোন তরঙ্গই বা আমাদের এখানে আসে। এই বিষয়গুলো জানার আগে আমাকে জানতে হবে কিছু বেসিক টার্ম এই ভূমিকম্পের সম্পর্কে। যেমন দেখো, যে স্থান থেকে ভূমিকম্প উৎপত্তি লাভ করছে, অর্থাৎ আমি কি বললাম, কোনো একটা জায়গা থেকে শক্তির মুক্তি ঘটছে। অর্থাৎ যে জায়গাটাতে শিলার স্খলন হচ্ছে বা ফাটল হচ্ছে বা যাই হচ্ছে না কেন,
যে খান থেকে ভূমিকম্পটা সৃষ্টি হচ্ছে অর্থাৎ উৎসস্থল অথবা সৃষ্টির স্থান বা উৎসস্থল আমি যাই বলি না কেন, সেই স্থানটাকে কিন্তু বলা হচ্ছে কেন্দ্র বা হাইপোসেন্টার। কেন্দ্র বা হাইপোসেন্টার এটা মোরললেস আমাদের ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটারের মধ্যে মোটামুটি অবস্থান করে। ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটারের মধ্যে কিন্তু কেন্দ্র অবস্থান করে। কেন্দ্রর পরে একটা জিনিস আসছে কি, সেটা হচ্ছে উপকেন্দ্র। বোঝা যাচ্ছে? এটাকে বলা হচ্ছে এপি সেন্টার। এপি সেন্টার মানে কি? এপি সেন্টার মানে কেন্দ্র, যে ভূমিকম্পের যে কেন্দ্র আছে। আমরা যদি এটাকে একটা ডায়াগ্রাম হিসাবে দেখাই, আমরা যদি এখানে যদি ভূমিকম্পের এটা কেন্দ্র হয়, ভূমিকম্পের যদি এটা কেন্দ্র হয়, ভূমিকম্পের যেখান থেকে ভূমিকম্পটা উৎপত্তি হচ্ছে এটা ভূমিকম্পের কেন্দ্র। এই ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক 90 ডিগ্রি ওপরে যে স্থানে সর্বপ্রথমে ভূমিকম্পটা আমরা কিন্তু টের পাই বা ভূমিকম্পের উদ্ভূত হয়, সেই জায়গাটাকে কিন্তু বলা হচ্ছে এপি সেন্টার। অর্থাৎ একদম উলম্ব জায়গাতে, যেখান থেকে সেন্টার থেকে একদম উলম্ব স্থানে যেখানে ভূমিকম্প আমি প্রথম অনুভব করছি, এটাকে কিন্তু বলা হচ্ছে এপি সেন্টার। বোঝা গেল কি বললাম? এবং মনে রাখতে হবে এই এপি সেন্টার থেকে বা সেন্টার থেকে আমি যেখান থেকে বলি না কেন, সবচেয়ে দূরবর্তী এখান থেকে তাহলে ভূমিকম্পের তরঙ্গগুলো ছড়াচ্ছে কিন্তু এরকম এই কায়দায়, অর্থাৎ অনুভূমিক ভাবে কিন্তু ছড়াচ্ছে। এইবার এই তরঙ্গের সবচেয়ে দূরবর্তী পয়েন্ট কোথায় হবে? একদম এর উল্টো দিকে, অর্থাৎ এই সেন্টারের ঠিক উল্টো দিকে। সেটাকে বলা হচ্ছে এপি সেন্টার বা প্রতিপাদ উপকেন্দ্র। প্রতিপাদ কি বললাম? বোঝা গেল? প্রতিপাদ উপকেন্দ্র, বা আমি বলতে পারি একদম 180 ডিগ্রি, যেখান পর্যন্ত গিয়ে ভূমিকম্পের তরঙ্গ আর পৌঁছবে না, মানে ভূমিকম্পের উৎসস্থল থেকে সর্বাধিক দূরবর্তী স্থানটাকে বলা হয় প্রতিপাদ কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে সবচেয়ে দূরবর্তী স্থান কোথায় হবে? একদম এটা যদি 90 ডিগ্রি পুরো ওপরে হয়, তাহলে ঘুরতে 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 গিয়ে ঠিক এই উল্টো দিকে অর্থাৎ 180 ডিগ্রি কৌণিক দূরত্বে, যেখানে গিয়ে কিন্তু এই ভূমিকম্পের তরঙ্গ আর পৌঁছবেই না, সেই অংশটাকে কিন্তু বলা হচ্ছে কি? বলা হচ্ছে অ্যান্টি সেন্টার। অ্যান্টি সেন্টার। এই তাহলে উপকেন্দ্র, কেন্দ্র এবং অ্যান্টি সেন্টার ও প্রতিপাদ কেন্দ্র সম্পর্কে বোঝা গেল। এবার ভূমিকম্প যে হচ্ছে তার পেছনে দায়ী কে? তার জন্য দায়ী তরঙ্গ। তাহলে তরঙ্গ কত রকমের? ভূমিকম্পে যতগুলো তরঙ্গ তৈরি হয়, ভূমিকম্পের যে তরঙ্গ তৈরি হয়, আর্থকোয়েক ওয়েভস, ভূমিকম্পের তরঙ্গ যে তৈরি হয়, এই তরঙ্গকে টেকনিক্যালি কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। টেকনিক্যালি দুটো ভাগে, একটাকে বলা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ, আর একটাকে বলা হচ্ছে দেহ তরঙ্গ। তাহলে তার আগে জানতে হবে এই যে তরঙ্গ, এই তরঙ্গ বোঝা গেল কি করে? কে প্রথম বুঝলেন? 1755 সালে ভূমিকম্পের তরঙ্গ আবিষ্কার। 1755 সালে কে আবিষ্কার করেন? জন মিশেল। জন মিশেল কিন্তু প্রথম এই ভূমিকম্পের তরঙ্গের কিন্তু আইডেন্টিফাই উনি করেন, যে ভূমিকম্প হলো তরঙ্গের একটা রেজাল্ট। আমাদের যে সারা জায়গায় যে কম্পনটা হয়, কম্পনটা কার প্রভাবে হচ্ছে? এই তরঙ্গের প্রভাবে হচ্ছে। এটা প্রথম অবজার্ভ করেন কি 1755 খ্রিস্টাব্দে যে ভূমিকম্পটা লিসবন এরিয়াতে হয়েছিল, সেইখান থেকে কিন্তু বিজ্ঞানী জন মিশেল একটা ধারণা নিয়ে নেন যে ভূমিকম্পটা কিন্তু এই তরঙ্গের প্রভাবে হয়। এবার দেখো যে টোটাল যে ভূমিকম্পের তরঙ্গকে তাহলে কত ভাগে ভাগ করলাম? একটাকে বললাম দেহ তরঙ্গ, একটাকে বললাম পৃষ্ঠ তরঙ্গ। তাহলে দেহ তরঙ্গ কোনগুলো? দেহ তরঙ্গ হচ্ছে পৃথিবীর ভেতরে, অর্থাৎ আমাদের যে এই যে পৃথিবী আছে, পৃথিবীর ভেতরে ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে দিয়ে যে তরঙ্গগুলো যায়, পি এবং এস তরঙ্গ, এই দুটো তরঙ্গ হচ্ছে এমন তরঙ্গ, পি তরঙ্গ এবং এস তরঙ্গ, পি তরঙ্গ এবং এস তরঙ্গ, এই তরঙ্গ দুটো হচ্ছে এমন তরঙ্গ যে তরঙ্গ দুটো কিন্তু পৃথিবীর ইন্টারনাল স্ট্রাকচার দিয়ে প্রবাহ যায়। এই ইন্টারনাল স্ট্রাকচার দিয়ে যায় বলে এদেরকে বলা হয় দেহ তরঙ্গ। তাহলে পৃষ্ঠ তরঙ্গ কোনটা? পৃষ্ঠ তরঙ্গ হচ্ছে একমাত্র এল ওয়েভ। এল ওয়েভকে বলা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। এল ওয়েভ, এই এল ওয়েভের আবার দুটো প্রকৃতি আছে। একটাকে বলা হচ্ছে
র্যালে ওয়েভ, একটাকে বলা হচ্ছে র্যালে ওয়েভ, র্যালে ওয়েভ, আর আরেকটাকে বলা হচ্ছে লব ওয়েভ, র্যালে ওয়েভ এবং লব ওয়েভ। এই বিজ্ঞানী র্যালে, আর যে র্যালে প্রথমে এটা আবিষ্কার করেছিলেন বলে এনার নাম হচ্ছে র্যালে ওয়েভ, আর বিজ্ঞানী AHE লব এই তাকে আবিষ্কার করেছিলেন বলে এল ওয়েভকে দুটো পার্টে ভাগ করা হয়, একটাকে বলা হচ্ছে র্যালে ওয়েভ, একটাকে বলা হচ্ছে লব ওয়েভ। তাহলে এই PSL, এই যে তিনটে তরঙ্গ আমরা বুঝে গেলাম, পি তরঙ্গ হচ্ছে এবং এস তরঙ্গ হচ্ছে দেহ তরঙ্গ এবং এল তরঙ্গ হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। কিন্তু মনে রাখতে হবে পি এবং এস তরঙ্গ দেহ তরঙ্গ হলেও এরা কিন্তু ভূপৃষ্ঠের ওপর সমানভাবে কোনো বিনাশক্রিয়া চালায় না কম্পারিজন টু দ্য এল তরঙ্গ। এবার এল তরঙ্গটা কি করছে, আমাদের পৃথিবীর উপরে সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু ধ্বংসাত্মক কাজ করছে। তাহলে পি তরঙ্গর কাজ, পি তরঙ্গ কিভাবে যায়, যে পি তরঙ্গ ক্ষতি করতে পারে না। পি তরঙ্গ যেখান থেকে ভূমিকম্পের সেন্টার, অর্থাৎ যেখান থেকে ভূমিকম্পটা তৈরি হয়, প্রথম যে তরঙ্গটা তৈরি হয় এটাকে বলা হচ্ছে কিন্তু পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ, বা এটাকে অনেকে বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য বা লঙ্গিটিউডিনাল ওয়েভ পি তরঙ্গ। বা এটাকে আমি কার সাথে তুলনা করতে পারি, এটাকে আমি শব্দ তরঙ্গের সাথে কিন্তু তুলনা করতে পারি। শব্দ তরঙ্গ যেভাবে যায়, অর্থাৎ আমি যে কথা বলছি, আমি যখন কথা বলছি আমার মুখের সামনের বায়ুতে কিন্তু সবচেয়ে বেশি প্রেসার পড়ছে, আর যে শুনছে তার কাছে গিয়ে কিন্তু সেই কথাটা পৌঁছেছে। এই কারণের জন্যই এই প্রেসারটা কিন্তু ক্রমাগত চাপ দিতে দিতে বায়ুতে সামনে এগিয়ে যাচ্ছে বলে কিন্তু আমরা উদাহরণের সাহায্যে এটা দেখে নেবো যে পি তরঙ্গ কিভাবে শব্দ তরঙ্গের ন্যায় কাজ করে, কেনই বা একে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। পি তরঙ্গকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এস তরঙ্গকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ অর্থাৎ এটা কিভাবে যায়, এটার প্রভাবটা হচ্ছে আলোক তরঙ্গের মতো, আলোক তরঙ্গের মতো। আর এল তরঙ্গ হচ্ছে, এল তরঙ্গ অনেকটা তির্যক তরঙ্গের মতো, তির্যক তরঙ্গের মতো। এটা না শব্দ তরঙ্গ না আলো তরঙ্গ, এটা তির্যক ভাবে প্রবাহিত হয় এবং এটাতে গতিবেগ সবচেয়ে কম হলেও সবচেয়ে ধ্বংসাত্মক কিন্তু মনে রাখতে হবে, এটা সবচেয়ে বেশি ধ্বংসাত্মক হচ্ছে কিন্তু এল তরঙ্গ। এবার পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গ তো আমরা বুঝতে পারলাম যে পি তরঙ্গটা শব্দ তরঙ্গের মতোই বা যায় কি করে, বা এস তরঙ্গটা আলোক তরঙ্গের মতোই বা যায় কি করে। পি তরঙ্গকে কেনই বা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে, পি তরঙ্গের গতিবেগ সবচেয়ে বেশি, মোর অর লেস 11 কিলোমিটার পার সেকেন্ড, কোনো জায়গায় 7.5 কিলোমিটার থেকে 11 কিলোমিটার পার সেকেন্ড স্পিড থাকে। যেখানে এস তরঙ্গের যে গতিবেগ, সেই গতিবেগ কিন্তু 6.5 থেকে 7.5 কিলোমিটার পার সেকেন্ডের মধ্যে যায়। তবে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যার জন্য পি তরঙ্গকে এস তরঙ্গ থেকে আমি আলাদা করতে পারি। পি তরঙ্গের যে প্রকৃতি আছে, পি তরঙ্গ কিন্তু কঠিন, তরল এবং গ্যাসীয়, এই তিনটে কঠিন, তরল এবং, মানে আমার কথা হচ্ছে যে কোনো মাধ্যমে কিন্তু পি তরঙ্গ চলাচল করতে পারে, কিন্তু এস তরঙ্গ কিন্তু একমাত্র কঠিন মাধ্যমেই চলাচল করতে পারে, তরল মাধ্যমে কিন্তু এস তরঙ্গ পারে না। যেটা হচ্ছে এই দুটো তরঙ্গের মধ্যে বেসিক ডিফারেন্স। এবং এল তরঙ্গের বৈশিষ্ট্য কি, এল তরঙ্গ কখনো কখনো পি এর মতো বিহেভ করে, কখনো কখনো এস এর মতো বিহেভ করে। এবার আমরা এক একটা তরঙ্গ সম্পর্কে জানবো যে পি তরঙ্গ কিভাবে চলে। এবার দেখো পি তরঙ্গ কি, পি তরঙ্গকে কি বলা হচ্ছে, আমি কি বললাম প্রথমে বলে নিলাম, পি তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, বা এটাকে আমি শব্দ তরঙ্গের ন্যায় বলতে পারি। একটা মোরাললেস ধারণা দিয়েছি, তাহলে আমি পি তরঙ্গকে শব্দ তরঙ্গের ন্যায় কিভাবে বলবো। দেখো একটা যদি আমি যদি আমি এটাকে দেখি, এটা একটা স্প্রিং, ঠিক তো। এবার দেখো যখন আমি এই স্প্রিংটাকে ওপর থেকে নিচের দিকে ছাড়বো, ভালো করে সেটা যদি খেয়াল করো, দেখো আমরা এই স্প্রিংটাকে ভালো করে দেখি, এই স্প্রিং এর মুভমেন্ট থেকে কিন্তু খুব সহজেই আমরা অনুমান করে নিতে পারবো যে পি তরঙ্গ কিভাবে মুভমেন্ট করে। একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবো, যদি আমি স্প্রিংটাকে ওপর থেকে নিচের দিকে ক্রমাগত দোলাই, আমি দেখতে পাবো ওপর থেকে করা যে ফোর্স, সেই ফোর্স প্রত্যেকটা জায়গাকে সামনে থেকে পেছনের দিকে আন্দোলিত করছে। অর্থাৎ যেদিকে ফোর্সটা দেওয়া হচ্ছে প্রত্যেকটা স্প্রিং এর রিং কিন্তু পরপর ঠিক তার উপরে গিয়েই পড়ছে। বোঝা যাচ্ছে পি তরঙ্গের প্রবাহটাও কিন্তু একই রকম। অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ কেন বলা হচ্ছে, তার কারণ তরঙ্গ যেদিকে যায় কণাগুলো সেদিকেই আন্দোলিত হয়। ভালো করে খেয়াল করে দেখো, তরঙ্গ যেদিকে যাচ্ছে কণাগুলো সেদিকেই কিন্তু আন্দোলিত হচ্ছে। এই দেখো যেদিকে যাচ্ছে তরঙ্গগুলো, কণাগুলো কিন্তু সেদিকেই আন্দোলিত হচ্ছে।
ক্লিয়ার? এইবার দেখো, এই জন্য কিন্তু এটা শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যটা কিন্তু এরকম, এই জন্য এটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা এটাকে বলা হচ্ছে পি তরঙ্গ। গতিবেগ সবচেয়ে বেশি বেশি এবং এ কিন্তু কঠিন, তরল সমস্ত মাধ্যম দিয়ে কিন্তু এ চলাচল করতে সক্ষম, কিন্তু এর কিন্তু ধ্বংসাত্মক ক্ষমতা নেই। এ কিন্তু ধ্বংসাত্মক ক্ষমতা এর কিন্তু নেই, এ কিন্তু কোনো রকম কোনো ক্ষতি করতে পারে না। পি তরঙ্গ ক্লিয়ার? এবার দেখো এস তরঙ্গ কিরকম, এটাকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ মানে কি? তরঙ্গ মানে তো আমরা খুব ভালো মতো জানি, তরঙ্গ মানে হচ্ছে ওয়েভ। তরঙ্গ মানে ধরো একটা ওয়েভ, এই যেরকম। পি তরঙ্গের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি থাকে, এস তরঙ্গের ফ্রিকোয়েন্সি মিডিয়াম থাকে এবং এল তরঙ্গের ফ্রিকোয়েন্সি সবচেয়ে, মানে অর্থাৎ একই জায়গার মধ্যে দিয়ে ধরো এই যে একটা তরঙ্গ যাচ্ছে, এই একটা তরঙ্গ যাচ্ছে, আবার এই একটা তরঙ্গ যাচ্ছে, তিনটে কিন্তু তরঙ্গ যাচ্ছে, ভালো করে বুঝবে। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি বেশি অর্থাৎ কি, এটাকে বলে ওয়েভের ক্রিস্ট, এটাকে বলে ওয়েভের ক্রিস্ট, আর এটাকে বলে টাফ, আর এটাকে বলে টাফ। এই যে দুটোর মধ্যে ডিস্টেন্স, এটাকে বলা হচ্ছে ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য। এবং ধরে নিই আমি যদি কোনো একটা ইউনিট যদি মনে করছি এইখান দিয়ে নির্দিষ্ট সময়ে কতগুলো ক্রিস্ট আর কতগুলো টাফ ক্রস করেছে, তাহলে আমার এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা, দুটো, তিনটে, চারটে, আমার এক্ষেত্রে কিন্তু আমার যে সংখ্যক ক্রিস্ট এবং টাফ এই নির্দিষ্ট পয়েন্ট দিয়ে নির্দিষ্ট সময়ে অতিক্রম করবে, ঠিক একই সময়ে যদি পি তরঙ্গ মানে আমার কোনো একটা তরঙ্গ যদি খুব হাই ফ্রিকোয়েন্সি থাকে, তার কিন্তু অনেক বেশি সংখ্যক ক্রিস্ট এবং বেশি সংখ্যক তাপ ক্রস করবে। এই জন্য এই তরঙ্গটা কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি হবে, এই তরঙ্গের ফ্রিকোয়েন্সি মিডিয়াম হবে এবং এই তরঙ্গের ফ্রিকোয়েন্সি কিন্তু কম হবে, অর্থাৎ পি তরঙ্গের ফ্রিকোয়েন্সি বেশি। তার কারণ একই সময়ে একই জায়গা দিয়ে সবচেয়ে বেশি তরঙ্গের তাপ এবং ক্রিস্ট এবং তাপ ক্রস করছে। এস তরঙ্গের তুলনামূলকভাবে তার থেকে কম এবং এল তরঙ্গের তো আরো কম। এবার দেখ বোঝা যাচ্ছে, আমরা নিশ্চয়ই বুঝে নিলাম যে পি তরঙ্গ কিভাবে যায়, কিভাবে পি তরঙ্গ সামনের দিকে মুভমেন্ট করে, অর্থাৎ সামনে পেছনে আন্দোলিত হয়। অর্থাৎ কোনো একটি কণা মধ্যে দিয়ে যখনই পি তরঙ্গ হিসাবে কোনো একটি কণার মধ্যে দিয়ে যখন পি তরঙ্গ যাবে, কোনো একটি কণাকে সংকোচন এবং প্রসারণ করতে করতে সামনের দিকে পেছন দিকে এগোতে থাকবে। এবার যদি আমি এস তরঙ্গটাকে দেখে নিই, এস তরঙ্গটা দেখলে পরে আমি বুঝতে পারবো এস তরঙ্গটাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। অর্থাৎ এটা কার মতো বললাম? আলোক তরঙ্গের মতো। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আর এরকম এরকম ভাবে মুভমেন্ট করবে না, উপর নিচে মুভমেন্ট করবে না। তখনই কিরকম মুভমেন্ট হবে? তখন মুভমেন্ট হবে এরকম, তখন এরকম ধরনের মুভমেন্ট হবে। এই যে এস তরঙ্গের মুভমেন্টটা অনেকটা এরকম ধরনের হবে। তার মানে কি, এই কণাগুলো সামনে পেছনে আন্দোলিত না হয়ে অনুপ্রস্থ তরঙ্গ অর্থাৎ আলোক তরঙ্গের ন্যায় আন্দোলিত হচ্ছে। কিভাবে আন্দোলিত হচ্ছে? ওপর নিচে আন্দোলিত হচ্ছে। কণাগুলো কি হচ্ছে? ওপর নিচে, এই দেখো ওপর নিচে আন্দোলিত হচ্ছে, অর্থাৎ সমকোণে। আমি প্রথমটাতে ক্ষেত্রে কি বললাম? কণাগুলি সামনে পেছনে আন্দোলিত হয়, সামনে পেছনে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আমি বলছি কণাগুলি সমকোণে আন্দোলিত হয়, সমকোণে, অর্থাৎ যেদিক থেকে যাচ্ছে দেখো এই 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 অর্থাৎ সমকোণে কিন্তু আন্দোলিত হচ্ছে। এই জন্য এটাকে কিন্তু বলা হচ্ছে এস তরঙ্গ। এস তরঙ্গের আর একটা বিশেষ বৈশিষ্ট্য কি, এস তরঙ্গ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে। এস তরঙ্গ কিন্তু তরল পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে না, তরল পদার্থের মধ্যে দিয়ে এর পক্ষে যাওয়া সম্ভব নয়। তাহলে দুটো তরঙ্গ বুঝে নিলাম। আর একটা তরঙ্গের পরে আমরা ছবি দেখলে পরে বুঝতে পেরে যাব যে এটা চলে কিরকম করে, এর প্রভাবটা কিভাবে পড়ে। দেখো যখনই এখানে এল তরঙ্গ আসে, এল তরঙ্গ কিন্তু খুব মিক্স টাইপের, না ও শব্দ তরঙ্গের মতো যায়, না আলোক তরঙ্গের মতো যায়। এই তরঙ্গটাকে কি বলা হচ্ছে? তির্যক তরঙ্গ। তির্যক অর্থাৎ কোনো একটি জায়গাতে গতিবেগ সবচেয়ে এল তরঙ্গের কম থাকলেও, মনে রাখতে হবে গতিবেগ এল তরঙ্গের সবচেয়ে কম, কিন্তু এই এল তরঙ্গের গতিবেগ কম থাকলেও তির্যক তরঙ্গ হওয়ার জন্য কোনো একটি কণাকে বা কোনো একটি জায়গাকে থেকে না এ সামনের দিকে মুভমেন্ট করতে দেয়, না এ উপর নিচে মুভমেন্ট করতে দেয়, তখন কি হচ্ছে? এইটা কণাগুলোকে কিন্তু তির্যক ভাবে মুভমেন্ট করায়, কোনো একটি কণাকে তির্যক ভাবে মুভমেন্ট করায়। অর্থাৎ তখন
কোনো একটি কণা কিন্তু সেইখানে স্থির থাকতে পারে না, ফলে এখান থেকে উৎপাটিত হয়ে যায়, যে কারণে বোঝা যায় যে এল তরঙ্গের হয়ে ওয়েভলেন্থটা অনেক বেশি হওয়ার জন্যে কি হয়, এবং এখানে তির্যক তরঙ্গ হওয়ার জন্যে কোনো একটি কণা যেখানে দিয়ে প্রবাহিত হয় এল তরঙ্গ সেখান থেকে উৎপাটিত হয়ে যায়, এখান থেকে উৎপাটিত হয়ে যায়। এর জন্যে গতিবেগ কম থাকলেও তির্যক তরঙ্গের ধ্বংসাত্মক ক্ষমতা থাকে সর্বাধিক। এবং এল তরঙ্গ তোমার কি বললাম, দুটো ভাগ, কখনো কখনো এল তরঙ্গ পি এর মতো বিহেভ করে, কখনো কখনো এল তরঙ্গ এস এর মতো বিহেভ করে। যখন পি এর মতো বিহেভ করছে, যখন এল তরঙ্গ পি এর মতো বিহেভ করছে, তখন তাকে বলা হচ্ছে র্যালে ওয়েভ, তখন তাকে বলা হচ্ছে কি, র্যালে তরঙ্গ। আর যখন এই এল তরঙ্গ এস তরঙ্গের মতো বিহেভ করছে, তখন তাকে কি বলা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে লব তরঙ্গ, লব তরঙ্গ বা লব ওয়েভ। নাম অনুসারে আর জে র্যালি প্রথম আবিষ্কার করেছিলেন বলে এটার নাম র্যালে তরঙ্গ, এবং AHE লব প্রথমে এই তরঙ্গটাকে আবিষ্কার করেছিলেন বলে এটা লব তরঙ্গ। কিন্তু মনে রাখতে হবে এল তরঙ্গের প্রভাব কিন্তু সবচেয়ে বেশি, আর আমাদের ভূমিকম্পের ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং টপিক কোথায় জিনিসটা বুঝতে হবে, ভূমিকম্পের ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই পি তরঙ্গ, এল তরঙ্গ এবং এস তরঙ্গ। এই এল তরঙ্গকে কোন তরঙ্গ বলা হচ্ছে, এটা কিন্তু পৃষ্ঠ তরঙ্গ। কি তরঙ্গ এটা, এটা কিন্তু পৃষ্ঠ তরঙ্গ। তার কারণ এই তরঙ্গটাই কিন্তু পৃথিবীর ওপর দিয়ে, সারফেসের ওপর দিয়ে প্রবাহিত হয়। পৃথিবীর ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে কিন্তু পি এবং এস ছাড়া অন্য কোনো তরঙ্গ যেতে পারে না। এর জন্য পি এবং এস কে বলা হচ্ছে দেহ তরঙ্গ, এবং এল কে বলা হচ্ছে কিন্তু ইন্টারনাল বা এক্সটার্নাল তরঙ্গ, বা এটাকে বলা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। তাহলে আজকে আমরা জানলাম যে ভূমিকম্প কিভাবে হয়, আসলে শক্তির মুক্ত তরঙ্গাকারে হয়, তরঙ্গ কত রকমের হয়, তরঙ্গগুলো কেই বা বলেছেন, পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গের প্রকৃতি কেমন, কিভাবে তারা চলাচল করে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো চ্যানেল জিওগ্রাফিকা। থ্যাংক ইউ।